তিহান ভাই, আপনি বাইরে যান না, আমি শাড়ি পরছি তো। শাড়ির আঁচলটা কোনো রকম পেঁচিয়ে দুহাতে আঁকড়ে ধরে বলল তোহা। তবে তার কথায় তিহানের কোনরূপ হেলদোল প্রকাশ পেল না। সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি ওপরের দিকটায় তুলে দিল। তোহা ড্রেসিং টেবিলের গা ঘেঁষে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে, হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। তিহান তার দিকে তাকালো পর্যন্ত না, তার দৃষ্টি সামনের দিকে। সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতো খুলে পা তুলতে তুলতে বলল, তো তুই পর না শাড়ি, আমি বারণ করেছি? তোহা চোখজোড়া সংকুচিতা করে তাকালো, অনুরোধের স্বরে মিনমিনে কণ্ঠে বলল, তিহান ভাই প্লিজ, দেখুন সবাই অনেক আগেই তৈরি হয়ে রয়েছে, শুধু আমিই বাকি। তিহান তার কথা তোয়াক্কা করল না। আয়েশি ভঙ্গিতে বিছানায় গাড়েলিয়ে দিয়ে পরনের অফ হোয়াইট রঙের পাঞ্জাবির ওপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখ দিঘু, ডোন্ট ডিস্টার্ব মি, প্রচুর ঘুম পাচ্ছে আমার। অন্য কোনো রুম ফাঁকা নেই, বাড়ি ভর্তি মেয়ে লোক দিয়ে ভরা, কেমন গা গিজগিজ করছে। তার উপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে। মেয়েগুলো তো খুবই গায়ে পড়া স্বভাবের, সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না, তুই লজ্জা পাবি। মূল কথা হলো তোর রুমটাই খালি আছে, ঘুমাতে দে ব্যাস। তিহানের এতগুলো কথায় তোহা বোকা বোকা চাহনি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল। তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিমতো শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই। তোহার উপস্থিতি একেবারেই নগণ্য। তোহা চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল। ভাবল, তার মানে উনি এখন এ ঘরে ঘুমাবেন? তবে আমি তৈরি হব কি করে? নিজের বোনের মেহেদির অনুষ্ঠানে কি আমার যাওয়াই হবে না? অতঃপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে একটু পরে, আপনি এখন ঘুমাবেন? তিহান তাকালো না। আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতে বলল, সারাদিন অনেক খেটেছি, তোর বাপ ভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না, আর এই মেয়েলোকই মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই। তুই সেজেগুজে যা তো, কানের সামনে অহেতুক চ্যানচ্যান করিস না। তোহা কিছুটা সময় নিয়ে ভাবল, এই চ্যানচ্যান কথাটার মানে কি? ওনার ভাণ্ডারেই যত সব উদ্ভূত কথাবার্তার উৎপত্তি। বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে, তার মানে নাচ গান শুরু হয়ে গেছে। হঠাৎই কাদো কাদো হয়ে এলো তোহার চেহারা, তবে পানি বের হলো না, কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে, কাজল লেপটে যাবে, অতপর ঠিক ভূতের মতো দেখাবে তাকে। তা তো হতে দেওয়া যাবে না। কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরিই বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। তিহান কোনো কথা বলল না, তবে পর মুহূর্তেই বামকাত হয়ে ফিরে শুলো। নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কণ্ঠে সাবধানী বাণী সমেত বলল, ঘুরে শুয়েছি, আর একটা কথাও যদি বলিস একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখব, বলে দিলাম। তোহা আতকে উঠল। হৃৎপিণ্ডটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেল। ভাবল, উনার বিশ্বাস নেই, রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যিই যা বললেন তাই করবেন। কি বিশ্রী একটা কাণ্ডই না হবে। আরেকবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে তিহান। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। সে নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনো রকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখল। মনোযোগ দিয়ে কুচি করছে, তখনই দরজায় খটখট শব্দ হলো। স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে। তোহা, আর কতক্ষণ লাগবে রে তোর? তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস? তোহা দ্রুত কুচিটা গুজে নিল, গলা বাড়িয়ে বলল, হয়ে গেছে আপু, আসছি। আয়, জলদি আয়। নিশাকে তো তুই মেহেদি পরিয়ে গেবি, ও অপেক্ষা করছে। হ্যাঁ আসছি, যাও তুমি। আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর, তবে তার খালামণির কণ্ঠ শোনা গেল। তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে, এই তিহানটা কই গেল রে স্বর্ণা? কই সাথে সাথে থাকবে, নিশ্চয় বাহিরে বেরিয়েছে। আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে, গলায়, হাতে ফুলের গহনাগুলো পুরে নিল তোহা। তার আর তার বড় বোন নিশার জন্যই শুধু তাজাক ফুলের গহনা আনানো হয়েছে, বাকিদের সবার আর্টিফিশিয়াল ফুল। মূলত শুধু নিশার জন্যই তাজা ফুলের গহনা অর্ডার দেওয়া হয়েছিল। সে যেহেতু বউ, তাই ওকেই এটা মানাবে।
কিন্তু বিকালের দিকে যখন গহনা আনা হলো তখন এক দেখাতেই সেটা প্রচণ্ড ভালো লেগে গিয়েছিল তোহার। তখনই সে বলেছে যে তার তাজা ফুলের গহনাই লাগবে। নিশার মতো অত বেশি ভারী ফুলের নয়, নর্মাল হলেই চলবে, কিন্তু তবুও তার লাগবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে তাকে গহনা এনে দিবে? কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয়। শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিহান কোত্থেকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে। সাথে একটা বেলি ফুলের গাজরাও এনেছে। সেটার তীব্র সুঘ্রাণে রুম ভরে গেছে, সুবাসিত হয়ে গেছে চারিপাশ। তোহা খোপায় বেলি ফুলের গাজরাটা পড়ছে, তখনই তিহান সশব্দে উঠে বিছানা থেকে নেমে গেল। তোহার দিকে এগিয়ে আসতে সে গাজরাটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করতে করতে বলল, কি হয়েছে? আমি শব্দ করিনি তো, আপনি ঘুমান না। তিহান উত্তর দিল না। ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজল। কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই সেটা হাতে নিয়ে সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তোহা ভ্রু কুচকে তাকালো। তিহানের হাতে একটা সেফটি পিন। অদ্ভুত তো, সে কি করতে চাচ্ছে? বাকিটা ভাববার আগেই তিহান তার শাড়ির আঁচল টেনে নিল। কোমরের দিকটা ঢেকে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত উত্তপ্ত কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, দিন দিন চরম অসভ্য হচ্ছিস। এমন অভদ্রদের মতো শাড়ি পরেছিস কেন? তিহানের ধমকে আর বিচ্ছিরি কথাবার্তায় মনটা বিষিয়ে এলো তোহার। কাঁদো কাঁদো ভাবে বিষণ্ণ কণ্ঠে সে বলল, ওটা আমিই লাগিয়ে নিতাম তিহান ভাই। তিহান তার কথাটা গায়ে নিল না, মন দিয়ে নিজের কাজ করতে লাগলো। অদ্ভুত হলেও সত্যি, তার আঙ্গুলগুলো একবারের জন্য ভুল করেও হলেও তোহার কোমর স্পর্শ করেনি। খুব সন্তর্পণের সাবধানতার সাথে পিনটা আটকে দিয়ে উঠে দাঁড়ালো সে। তখনও চুলের ক্লিপটা লাগাতে সফল হয়নি তোহা। তিহান তার পিছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাত সরা। তিহানের রাশভারী কণ্ঠে রেহেনো আদেশে তোহার হাত দুটো অটোমেটিক সরে গেল। কোনোরকম হাত গুছিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রয়েছে সে, কারণ তার দৃঢ় বিশ্বাস আয়নায় তাকালেই একজোড়া পলকবিহীন চক্ষু যুগলে নিবদ্ধ হয়ে যাবে তার দৃষ্টি। যে চোখজোড়ায় একরাশ মুগ্ধতা এসে ভর করেছে, সেই চোখে তাকানোর সাহস নেই তোহার, একদম সাহস নেই। তিহান তার খোপায় গাজরাটা সুন্দর করে পরিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিল। অতপর সরে গিয়ে ফের শুয়ে পড়তে উদ্যত হলে তোহা একটু সাহস করে বলল, আপনাকে খালামণি খুঁজছিল। ভেরি গুড, এখন যা, বের হতো রুম থেকে। তোহা আর ঘাটল না, তার রুম থেকে তাকেই বের হতে বলছে, তাও আবার কি তেজ। চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো। সে একটা জিনিস বুঝে আসতেই হুড়মুড় করে ডেকে উঠল, তিহান ভাই। উত্তরে তিহান এক নজর তাকিয়ে তিক্ত কণ্ঠে বলে উঠল, তিহুরে, আজ শুধু একটা অনুষ্ঠান বলে বেঁচে গেলি, নয়তো বারবার আমার ঘুমে ব্যাঘাত ঘটানোর অপরাধে তোর গাল দুটো চড়িয়ে লাল করে দিতাম আমি। তিহানের কথাগুলো তার কানের থেকে 200 মাইল দূর দিয়ে চলে গেল। বুকের ভেতর হাতুড়ি পেটা করছে, লজ্জায় গা শিউরে উঠছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে। কয়েক মুহূর্তের ব্যবধানে তার অচেতন দেহ লুটিয়ে পড়বে ফ্লোরে। সে দ্রুত কয়েক কদম এগিয়ে এসে আগের মতোই হন্য ভঙ্গিতে বলল, আপনি না ঘুমিয়েছিলেন, তবে দেখলেন কি করে আমার শাড়ি সরে রয়েছে? তুই আসলে এত বোকা তিহু, না কি ভান করিস? তুই কি ভুলে গেছিস তোর আলমারিতেও একটা বড়সড় আয়না লাগানো আছে? সেটা যেহেতু বিছানার বাম দিকে রাখা, তো উল্টো দিকের সবকিছু আয়নায় দেখতে পাওয়া কি কোনো আধ্যাত্মিক ব্যাপার মনে হচ্ছে তোর কাছে? নিশার পাশে বসে এক মনে তার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে তোহা। তার চোখে মুখে প্রবল আড়ষ্ট ভাব, মুখে হাসি নেই, থমথমে চেহারা। তার গুমুর চেহারার দিকে তাকিয়ে নিশা ফিসফিসিয়ে বলল, কি হয়েছে তোর? তোহা শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। নিশা ভ্রু কুচকে তাকায়। তার মেহেদির অনুষ্ঠান নিয়ে তোহারই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল। কে কোন রঙের শাড়ি পাঞ্জাবি পরবে সব সেই ঠিক করেছে। তবে এখন এত চুপচাপ কেন? তার তো এখন হই হুল্লোড় করার কথা। নিশা আবারও বলল, মুখের এমন অবস্থা বানিয়ে রেখেছিস কেন? কিছু হয়েছে তোহা? তোহা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আপু, কিছু হয়নি, আমি ঠিক আছি। নিশা আর কিছু বলল না, চুপ করে গেল। মেয়েটার হঠাৎ কি হলো কে জানে। মিনিট 10 আগে এক প্রকার দৌড়ে বেরিয়ে এসেছে তোহা। তিহানের মুখ থেকে সে কথাগুলো শোনার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তিহান তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে চলে এসেছে। তবে এখন মনে হচ্ছে তার তিহানের কথাটা শোনা উচিত ছিল, কারণ সে এতটুকু জানে যে তিহান অন্তত এমন মানুষ নয় যে কিনা লুকিয়ে লুকিয়ে তার শাড়ি পরা দেখবে বা তার দিকে বাজে দৃষ্টিতে তাকাবে। তেমনটা তিহান নয়, সে জানে। তখন হঠাৎ করে তিহানের অমন কথা আর বলার ভঙ্গি দেখে সেই সময়টায় তার ছোট্ট মস্তিষ্কে আর কিছু আসেনি। তিহানের কথাটা তার সত্যিই মনে হয়েছিল, কিন্তু এখন
এখন মনে হচ্ছে তিহান মজা করছিল। জোরে সাউন্ডে গান বাজানো হচ্ছে। সামনে নিশা আপুর কয়েকজন মেয়ে বান্ধবী উড়াধুরা নাচ করছে। এক একজনের শাড়ি টাড়ি যাচ্ছে তাই অবস্থা। বাড়ির বড়টা এদিকটায় নেই, এখানে সব কাজিনরা। বড়টা থাকলে হয়তো এভাবে নাচার কোনো সাহস পেত না তারা। খুব সম্ভবত তিহান তখন এদের কথাই বলছিল। মেয়েগুলো আসলেই খুব উগ্র টাইপের। এক কোণায় দাঁড়িয়ে রয়েছে তার ভাইয়েরা, তার আর নিশার বড় ভাই তুর্য, আর তার ছোট খালামণির দুই ছেলে নুহাস আর সাইফ। তারা আড্ডায় মশগুল। এদিকের অনুষ্ঠান নিয়ে তাদের ধ্যান ধারণা নেই। তিহান তার বড় খালামণির একমাত্র ছেলে। বড় খালামণিরা তাদের পাশের ফ্ল্যাটেই থাকে, আর ছোট খালা থাকে অনেক দূরে। নিশার বিয়ে উপলক্ষে 1 সপ্তাহের জন্য এখানে এসেছে। তার বাবার কোনো ভাই বোন নেই বিধায় তাদের কোনো ফুফাতো ভাই বোনও নেই। চুপচাপ মেহেদি লাগাচ্ছে তোহা। 2 হাতে সে একা লাগাতে পারবে না, তাই ওপাশের হাতে স্বর্ণালী মেহেদি লাগিয়ে দিচ্ছে। স্বর্ণালী তার ছোট খালার মেয়ে, নুহাস আর সাইফের ছোট বোন, কিন্তু বয়সে তার থেকে 1.5 বছরের বড়। নিশার বান্ধবীদের নাচানাচি থেমেছে একটু আগে। ক্লান্ত ভঙ্গিতে তারা সামনের চেয়ারে বসে আছে। এক নাগারে এতক্ষণ বসে থাকতে থাকতে নিশার পা ধরে যাচ্ছে। চোখ মুখ কুঁচকে সে বলল, আর কতক্ষণ লাগবে রে তোদের? অসহ্য লাগছে আমার। তোহা শান্ত চাহনিপে তাকালো। তার বোনটা বরাবরই ধৈর্যহীন, বলল, আরও আধা ঘন্টা লাগবেই, বা তার বেশিও। পুরা বাক্য শেষ করার আগেই তিহানের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, এই তিহু, উঠতো। সে কখন থেকে পাশের সিট দখল করে বসেছিস? আমরা তো ছবি তুলতে পারলাম না নিশার সাথে। ওঠ। তোহা চমকে তাকালো। তিহানের সাথে নুহাস আর সাইফও আছে। পরক্ষণই দৃষ্টি নামিয়ে ভাবল, তিহান কখন এলো এখানে? সে না ঘুমিয়েছিল? তিহান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তোহা উঠছে না দেখে সে মৃদু ধমকের স্বরে আবারও বলল, ওঠ না, বসবো কোথায়? দ্রুত উঠে দাঁড়ালো তোহা। আবারও লজ্জা লাগছে তার। তিহান তার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে পা বাড়াতে যেয়ে হাতে থাকা খোলা মেহেদির কোণে জোরে চাপ লেগে প্রায় অনেকটা মেহেদি ছিটকে তিহানের পাঞ্জাবিতে পড়ল। আতকে উঠল তোহা। এখনই এটা হতে হলো? ধ্যাত। হন্তদন্ত কণ্ঠে সে বলল, সরি, আমি মুছে দিচ্ছি। বলে হাত দিয়ে সেটা মুছতে যেয়ে আরও লেপটে ফেলল। ফলস্বরূপ তার হাতেও মেখে গেল অনেকটা। নিশা বিরক্তিকর কণ্ঠে বলল, কি করলি তোহা? পাঞ্জাবিটা পুরো নষ্ট হয়ে গেল। তুই কি একটা কাজও... তিহান তাকে মাঝপথেই থামিয়ে দিল। পকেট থেকে টিস্যু বের করে এক পলক তোহার দিকে তাকিয়ে নিজের পাঞ্জাবি মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা নেই। অতঃপর সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। তোহা চুপ করে এক কোণায় যেয়ে বেড়াল। মুখের ভারী ভাবটা আরও ভারী হয়েছে। তার হাতে এবড়োথেবড়োভাবে লাগা মেহেদিতে রং হয়ে যাচ্ছে। আশেপাশে মোছার জন্য কিছু পাচ্ছেও না। তিহানের মতো সে তো আর পকেটের টিস্যু নিয়ে ঘোরে না। চোখ জ্বলা করছে, সব কিছু অসহ্য লাগছে। ঘড়ির দিকে তাকালো সে। রাত 10টা বাজে। তার হাতে এখনও মেহেদি লাগানো হয়নি। আহত দৃষ্টিতে মেহেদি রাখা ডালার দিকে তাকালো সে। ডালা সম্পূর্ণ খালি। আপুর বান্ধবীরা আর সবাই মিলে সব লাগিয়ে নিয়েছে। আর তার হাতে যেটা আছে সেটা দিয়ে নিশাকে লাগিয়ে দিতে হবে। সুতরাং সে মেহেদি লাগাতে পারবে না। আর এত রাতে কেই বা তাকে নতুন করে কিনে এনে দিবে? হঠাৎ হাতে কিছু একটা অনুভব হতেই ধ্রুব সেদিকে তাকালো তোহা। তার পাশে দাঁড়িয়ে আছে তিহান। মেহেন্দি লাগা হাতটা আলতো করে ধরে নিজের রুমাল দিয়ে যত্ন করে তা মুছিয়ে দিচ্ছে তিহান। তার দৃষ্টি তোহার হাতের দিকে। তোহা দ্রুত তার ভাই বোনদের দিকে তাকালো। না, সবাই ছবি তুলাতুলিতে মশগুল। এদিকে কারো নজর নেই। তিহান হাতের দিকে তাকিয়েই একেবারে শান্ত কিন্তু অন্তত কঠোর কণ্ঠে বলল, তখন কিছুই দেখিনি আমি। আয়নার কথাটা মজা করে বলেছিলাম, আর তুই গাধি কিছু না বুঝেই ভো দৌড় দিলি। নিজের রুমে যেয়ে দেখিস তোর ড্রেসিং টেবিলটা বাকিয়ে রাখা। বিছানা থেকে শোয়া অবস্থায় আলমারির আয়নায় তোর ড্রেসিং টেবিল না, বরং ওয়াশরুম আর বারান্দার দরজা দেখা যায়। পুরা কথা শুনে তারপর রিয়্যাক্ট করতে হয়। স্বর্ণা তোকে ডাকার আরও অনেকক্ষণ পরে উঠেছি আমি। যখন বুঝেছি তুই সম্পূর্ণ রেডি, তখন শাড়ি সরে রয়েছিল, তাই রাগের মাথায় বকে ফেলেছি। আর সেজন্য আমি একদমই সরি না, কারণ আমি সেটা ঠিক না করলে
তুই ওটা ঠিক করার কথা মাথাতেও আনতি না, তা আমার জানা আছে। আর তখন সত্যই মেহমান দিয়ে রুম ভর্তি ছিল। আমাদের ফ্ল্যাটের চাবি ছিল বাবার কাছে, আর বাবা বাইরে বেরিয়েছিল। নিশার রুমে খালা খালুরা ছিল, তাদেরকে তো আমি মুখের উপর বের হতে বলতে পারি না। অপর মাথাটাও খুব ধরেছিল, তাই বাধ্য হয়ে তোর রুমে ঘুমাতে গিয়েছিলাম, নয়তো কখনোই যেতাম না। বলে তোহার হাতটা ছেড়ে দিল তিহান। রুমালটা পকেটে ঢুকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের কপালের ঘাম মুছল। তার চোখে স্পষ্ট অভিমান। তোহা হতবিহবল দৃষ্টিতে চেয়ে রয়েছে। আসলেই সে এত বোকা কেন? তিহানকে সে কিভাবে অবিশ্বাস করতে পারল? এখন তো নিজের উপরই বিরক্ত লাগছে। অসহ্যকর। রাত 12টা। মুখের মেকআপ তুলে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তোহা। মেহমানরা সব চলে গিয়েছে, তার রুমে কেউ নেই। সে কখনো রুম শেয়ার করতে পারে না। নিশা আপু, স্বর্ণালী আপু এক রুমে ঘুমিয়েছে। তিহান ভাইদের ফ্ল্যাটে তিহান ভাইয়ের সাথে নুহাস আর সাইফ ভাইয়া ঘুমিয়েছে। আর ছোট খালু আর তার বাবা তুর্য ভাইয়ার রুমে। তুর্য ভাইয়া ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছে। আর মা ছোট খালা এক রুমে। শুধু তার রুমটাই খালি। পরনের শাড়ি পাল্টে তোহার পরনে এখন সাদামাটা 3 পিস। চুলগুলো হাতখোপা করা, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। বাড়ির সবার হাতে মেহেন্দি থাকলেও তার হাতে নেই। তার হাতটা মলিন সাদা। কারণ মেহেন্দি শেষ, এতরিতে দোকান বন্ধ, কই পাবে সে মেহেন্দি? তাই কাউকে আনতেও বলেনি সে। টলমলে পায়ে পড়া টেবিলের ড্রয়ারটা খুলল তোহা। সেখানে নিজের ফোন বন্ধ করে রেখে গিয়েছিল সে। তার ধারণা অনুষ্ঠানে ফোন নিয়ে গেলেই ফোনটা কোনোভাবে হারিয়ে ফেলবে সে। এর আগেও 2বার ফোন হারিয়েছে। এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে ফোন নিয়ে যায় না সে। ড্রয়ারটা খুলতেই চোখজোড়া বিস্ময়ে খুশিতে জল জল করে উঠল তোহার। মুখের বিষণ্ণতার ছাপটা চওড়া প্রশস্ত হাসির আড়ালে মিলিয়ে গেল। ড্রয়ারের সামনে একটা নতুন মেহেন্দির প্যাকেট রাখা। সে দ্রুত সেটা হাতে নিল। অতঃপর ফোনটা অন করতেই মেসেজের টুংটাং শব্দে ঠোঁটের হাসিটা আরও একটু ঝলমলিয়ে উঠল। তিহানের নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে বাংলা ফন্টে লেখা ছোট্ট একটা মেসেজ। কাল সকালে মেহেদি রাঙা হাত ছাড়া চোখের সামনে আসবি না। তপ্ত গরম চারিপাশ। গায়ের ঘাম তরতর করে ঝরে যাচ্ছে। মানুষজনের ভিড় ঠেলে সামনে এগুলো মুশকিল। এত গিজগিজি পরিস্থিতি, বিচ্ছিরি অবস্থা। চোখ মুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে তোহা। মানুষে কি এত কেনাকাটা যে রোজ রোজই শপিং মলে ভিড় জমাতে হবে? তার পাশে দাঁড়িয়ে আছে তার বড় খালামণি আফিয়া। তিহান গেছে গাড়ি পার্ক করতে। সপ্তাহখানেক আগে স্বর্ণের গহনা বানাতে দেয়া হয়েছিল। নিশার বিয়ের গহনা। নানা বাহানার ব্যস্ততায় তার নেওয়া হয়নি। কাল যেহেতু বিয়ে, তাই আজ সেগুলো নিতে এসে পড়েছে। বাড়িতে সবাই খুব ব্যস্ত, তাই তারা 3 জনই এসেছে। তিহান ফিরে আসতেই আফিয়া খালামণি তোহার হাত টেনে বলল, চল তুহা, তাড়াতাড়ি গয়না নিয়ে আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আরেকবার সামনেটা চোখ বুলে নিল তোহা। ভিড় যেন ক্রমশ বাড়ছে। ইতস্ত কণ্ঠসে বলল, খালামণি, তোমরা যেয়ে নিয়ে আসো, আমি এখানেই দাঁড়াই। এত ভিড়ের মধ্যে আসলে। আফিয়া স্নেহময়ী কণ্ঠে বলে উঠলেন, সে কি, তোরও না হলুদের চুড়ি কিনা বাকি? তোর চুড়ি কি আমরা পছন্দ করে নিয়ে আসবো নাকি? চল পাগলি, সামনে গেলে আর ভিড় হবে না। তিহান একবার হাতে পড়া সিলভার রঙের স্টিলের ঘড়িতে চোখ বুলায়। ঘড়িতে বাজে দুপুর 12:30। মাথার ওপর সূর্যের উত্তপ্ত তেজ। কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল সে। এরপর সামনে তাকিয়ে তোহার হাতের কবজি ধরে এগোতে এগোতে তেতো কণ্ঠে বলল, তোর এত ঢং দেখার সময় নেই আমার, অনেক কাজ পড়ে আছে, আয়। আফিয়া মুচকি হেসে দ্রুত তাদের সাথে সামনে পা বাড়ালো। খানিক বাদে তার হাতটাও ধরল তিহান। বলল, এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে হাঁটো মা, নয়তো তোমার পায়ের ব্যথা বাড়বে। ভিড়ের মাঝেও তোহা খেয়াল করে কারোর শরীর তার শরীর স্পর্শ করছে না। একটা বলিষ্ঠ শক্তপোক্ত হাত যত্নে ভরা স্পর্শে তাকে আগলে ধরেছে খুব সাবধানে। গাড়িতে এসে বসেছে তারা। তিহানের শার্ট ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে দ্রুত এসি ছেড়ে দিল সে। তোহা আর আফিয়া পেছনের সিটে বসেছে। সামনের সিটে গহনার ব্যাগগুলো রাখা।
গাড়ির সামনে রিভিউ গ্লাস দিয়ে পেছনে তাকায় তিহান। সিটে মাথা এলিয়ে ঘুমের ভঙ্গিতে চোখ বন্ধ করে রেখেছে তোহা। মাথার ওড়না পড়ে গেছে, গলার গাঢ় বাদামি তিলটা এখান থেকেও একেবারে স্পষ্ট। হঠাৎই আফিয়া চেঁচিয়ে ওঠে, এই তোহা, তোর চুরি তো কিনা হলো না। মুহূর্তেই চোখ মেলে তাকায় তোহা। চোখ খুলতেই তিহানের ধূসর চোখের মণিতে দৃষ্টি আটকে যায়। তিহানের আইল্যান্স ধূসর রঙের, বাংলায় যাকে বলে বিড়াল চোখ, ঘোলাটে অস্বচ্ছ দৃষ্টি। তোহার দারুণ লাগে এই ব্যাপারটা। ইচ্ছে থাকা সত্ত্বেও তিহানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে, কেমন যেন ভয় লাগে। এবারও ব্যতিক্রম হলো না, চোখ নামিয়ে ফেলল সে। আফিয়া আবারও চেঁচিয়ে উঠতেই তোহা বলল, থাক খালামণি, লাগবে না, আগেরগুলোই পরে নিব। আগেরগুলো পরবি কেন? যা তিহানের সাথে কিনে নিয়ে আয়, আমি বসছি গাড়িতে, তোরা যা। তোহা চোখ মুখ খিজে বন্ধ করে রেখেছে, ভাবছে এখনই হয়তো একটা রামধমক দিবে তিহান। কিন্তু না, তেমন কোনো প্রলয়ঙ্কারী ধমক শোনা গেল না, শুধু শোনা গেল তিহানের ভারী কণ্ঠের ডাক, জলদি বের হ তিহু। তোহা চোখ মেলল, তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে তিহান। স্বস্তির নিঃশ্বাস ফেলে বের হলো সে। মাথায় ওড়না টেনে তিহানের পাশে দাঁড়ালো। তিহান দরজা লক করে দিয়ে আফিয়াকে বলল, বেশিক্ষণ লাগবে না মা, 10 মিনিটের মধ্যেই আসছি। আফিয়া সহাস্য মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে চুড়িগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে তোহা। তিহান তাড়া দিচ্ছে, আদৌ কি তোর কোনোটা পছন্দ হবে? উত্তরে তোহা বিড়বিড় করে বলল, সবই তো ভালো লাগছে। কথাটা শুনতে পেলেও কিছু বলল না। সবুজ রঙের এক মুঠো কাচের চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখে নিয়ে দোকানি মহিলাটার হাতে দিয়ে বলল, এইটা প্যাকেট করে দেন, 2 ডজন। দোকানি মহিলাটা হাসল, বলল, পইরা দেখতে কন, হাতে হইব নাকি এই মাপেরটা। তিহান পকেট থেকে মানিব্যাগ বের করল, চুরির টাকা বের করে দোকানির দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, ওর চুরির মাপ আমার জানা আছে খালা। তোহা চমকালো না। তার আলমারি ভর্তি করা চুড়ি আছে যেগুলো তিহানই কিনে দিয়েছে, তাই হাতের মাপ জানাটা অস্বাভাবিক কিছু না। হলুদের ছোটখাটো আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে। নিশা বসে আছে স্টেজে, তোহার দেখা নেই আশেপাশে। সে আজকেও লেট, এখনও ছাদেই আসেনি, অথচ হলুদ লাগানো শুরু হয়ে যাচ্ছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে নিশার। হাতের ইশারায় স্বর্ণালীকে কাছে ডাকল নিশা। সে আসতেই দাঁতে দাঁত চেপে বলল, তোহার বাচ্চা কই রে? ওকে ছাদে আসতে বল ফাস্ট। নিশার গলার স্বরেই বুঝতে পারল সে খেপেছে। দ্রুত মাথা নাড়িয়ে নিচের দিকে ছুটল, উদ্দেশ্য তোহাকে ডাকা। তোহা ফোনটা ড্রয়ারে লক করে মাত্র বের হবে তখনই স্বর্ণালী এসে দাঁড়ালো তার সামনে। হন্তদন্ত কণ্ঠে বলল, নিশা ডাকছে তোকে, দ্রুত যা। দ্রুত পায়ে ওপরে উঠল তোহা। ছাদে প্রবেশ করতেই তিহানের চিল্লাচিল্লি কানে এলো। কর্নারে ফুল লাগানো হয়নি, সেই নিয়েই একটা ছেলেকে ধমকাচ্ছে তিহান। বোঝাই যাচ্ছে প্রচণ্ড মেজাজ খারাপ তার। রাগের চোটে চোখ মুখ লাল হয়ে গেছে। তোহা ধীর পায়ে তাকে পাশ কাটিয়ে গেল। নিশার কাছে যেতেই সেও ধমকে বলল, কই ছিলি তুই? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই আমার আপন বোন, মনে হচ্ছে তুই মেহমান। খেয়ে দিয়ে চলে যাবি, কোনো দায়িত্ব নেই। বোকা হেসে তার পাশে বসল তোহা, বলল, তোমরা সবাই এমন ক্ষেপে আছো কেন? খেপবো না। ফোন কই তোর? একটা ছবি তুলছিস আমার সাথে? আমি যে বউ কারোর কোনো খেয়ালই নেই। ক্যামেরাম্যান এসেছে তো, তুমি তোলো ছবি, কে মানা করেছে? নিশা আগুন কণ্ঠে বলল, ডিএসএলআর এর ছবি সেলফি তোলা যায়? ফোন কই তোর? ফোন তো আনিনি। চোখজোড়া বন্ধ করল নিশা, রাগে কান্না পাচ্ছে। 12 কয়েক শ্বাস নিয়ে যেই না শান্ত হয়েছে তখনই তোহার কণ্ঠ শোনা গেল, তিহান ভাই, আপনার ফোনটা দিন তো, ছবি তুলবো। চোখ বড় বড় করে তাকালো নিশা। তিহান এমনিই রেগে আছে, তার ওপর গাধাদের মতো ওর ফোন চেয়েছে তোহা। তিহানের পার্সোনাল কোনো জিনিসে হাত দেয়া তার একেবারেই পছন্দ না, আর সেখানে তোহা তো একেবারে পার্সোনাল ফোনটাই চেয়ে বসেছে। ঠোঁট কামড়ে ধরল নিশা। তিহানের ধমক শোনার জন্য প্রস্তুতি নিচ্ছে সে, কিন্তু পর মুহূর্তেই ভাবভঙ্গি বদলে গেল তার চেহারার। তিহান বিনা বাক্যবায় তোহার দিকে ফোনটা এগিয়ে দিয়ে গটগট করে সামনের দিকে চলে গেল। তোহা স্বাভাবিকভাবেই ফোনের পাসওয়ার্ড টাইপ করে লক খুলে ক্যামেরা বের করে বলল, আসো ছবি তুলি। নিজের বিস্ময়টা চেপে গেল নিশা। ভাবল হয়তো তিহানের মুড কোনো কারণে ভালো, সেই জন্যই হয়তো তোহাকে কিছু না বলে ফোনটা দিয়ে দিয়েছে। রাত প্রায় অনেক, মেহমানরা নেই কেউ।
সারা শহর আবছা অন্ধকার। ইলেকট্রিসিটি চলে গেছে অনেকক্ষণ হয়েছে। তোহাদের বাসার জেনারেটরের লাইনও সপ্তাহখানেক যাবৎ বন্ধ। মেইন কানেকশনের সমস্যা হয়েছে। তিহান ফোন করে জেনেছে সকালের আগে কারেন্ট আসার কোনো চান্স নেই। জ্যোৎস্না রাত, গোল থালার মতো চাঁদের আলোয় আবছাভাবে দেখা যাচ্ছে সবকিছু। ছাদের এক কোণে পাটি বিছিয়ে বসে আছে সব কাজিনরা, আড্ডায় মশগুল তারা। শুধু তুর্য নেই, সে নিচে। ঠান্ডা হাওয়া বইছে, গরম ভাবটা নেই। একের পর এক ম্যাচের কাঠি নষ্ট করে মোমবাতি জ্বালাতে চাচ্ছে স্বর্ণালী, কিন্তু সে ব্যর্থ। মোমবাতিটা বারবার হাওয়ায় ধাক্কায় নিভে যাচ্ছে। প্রায় 8 বার চেষ্টার পর যখন সে আবারও ম্যাচের কাঠি জ্বালালো, তখনই তিহান ধমকে উঠে বলল, রাখতো তোর মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে বিশ্ব উদ্ধার করে ফেলবে নাকি? রাখ ওটা, কোনো দরকার নাই আলোর। পিট করে তাকিয়ে তিহানের ধমকটা হজম করে মোমবাতিটা সাইডে রেখে দিল। তোহা রেলিংয়ে হেলান দিয়ে বসে রয়েছে চুপচাপ, তার চোখ ঘুম ঘুম। তিহান বসেছে ঠিক তার বরাবর। চাঁদের আলোটা সোজা যেয়ে পড়ছে তিহানের মুখে। তোহা তাকাচ্ছে না, ঢুলু ঢুলু চোখে আকাশের দিকে চেয়ে রয়েছে। খানিক বাদে সকলের পীড়াপিড়িতে গান গাওয়ার জন্য রাজি হলো তিহান। অন্ধকারের মধ্যেই সাইফ আর নুহাসকে পাঠালো তার ঘোড়র থেকে গিটার আনার জন্য। তারা সেটা এনে দিতেই কোলের উপর গিটার নিয়ে টুংটাং শব্দ তুলল। তার দৃষ্টি তোহার চোখের দিকে। গিটারের শব্দে নড়ে চড়ে বসল তোহা। ঘুম ভাবটা চলে গেছে তক্ষণে। তিহান সেই অতি আকৃষ্ট মোহনীয় ভরাট কণ্ঠে গান ধরল। আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে, আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে, আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে, একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। তোহা থমকালো। আধো অন্ধকারেও সে বুঝতে পারছে তিহানের দৃষ্টি তার চোখের দিকেই। চাঁদের আলোয় জলজল করছে তার ধূসর মণিচড়া। ঠোঁটের কোণে রয়েছে মৃদু হাসির রেখা। কয়েকটা থাতার শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিল তোহা। বাকি সবাই গানে মশগুল। তিহান তখন গেয়ে চলেছে, তুই তাকালে মেঘের পানে ডানা মেলে উড়ে গাংচিল, তোর ইশারা দিচ্ছে সারা হৃদয় সুখে রামত মিল, ও তুই তাকালে মেঘের পানে ডানা মেলে উড়ে গাংচিল, তোর ইশারা দিচ্ছে সারা হৃদয় সুখের অন্তমিল, তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে, ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। এতটুকু গেতেই উঠে দাঁড়ালো তোহা। তিহান গান থামালো। রূঢ় কণ্ঠে বলল, তোর আবার কি হলো? বস চুপচাপ। তোহা বসল না। কয়েক কদম সামনে এগিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি নিচে যাচ্ছি। বলে এগোতে নিলেই তিহান পকেটের থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সাইফের হাতে দিয়ে বলল, ওকে নিচে দিয়ে আয় তো, একা যে আরো ঝামেলা বাঁধাবে। তোহা কিছু বলল না। সাইফের সাথে দ্রুত পায়ে নিচে নেমে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আলোকিত হয়ে আসছে চারিপাশ। আকাশের নীলাভ আভায় নীলবর্ণ ধারণ করেছে প্রকৃতি। নীরব শান্ত পরিবেশ। পাখিদের এখনও ঘুম ভাঙেনি তোহারও। নিজের রুমের সাথে লাগাওয়া বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তোহা। ঠান্ডা বাতাসে তার কোমর পর্যন্ত ছড়ানো ঘন কালো খোলা চুলগুলো স্নিগ্ধভাবে উঠছে। চেহারা ফ্যাকাশে হয়ে আছে। চোখে মুখে বিচরণ করছে শুভ্র সৌন্দর্য। তার বারান্দার পাশাপাশি বারান্দা দেয় তিহানের। মাঝখানের ব্যবধান খুব একটা বেশি না। কারেন্ট এসেছে আধ ঘন্টা আগে। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। কারেন্ট আসতেই শাওয়ারে ঢুকেছিল তিহান। ঘেমে চুপচুপে ছিল তার শরীর। আধ ঘন্টায় শাওয়ার নিয়ে গলায় সাদা তোয়ালে ঝুলিয়ে বেরিয়ে এলো সে। পরনে শুধু কালো ট্রাউজার। গা না মুছেই বেরিয়েছে সে। পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত সাদা ফর্সা শরীর থেকে। সোফায় শুয়ে আছে সাইফ আর নুহাস বিছানার এক কোণে। মূলত রুম শেয়ার করা তার বিশেষ পছন্দ নয়, তবু উপায় না পেয়ে করতে হচ্ছে। ছোট্ট একটা শ্বাস ফেলে চুল মুছতে মুছতে বারান্দায় যেয়ে দাঁড়ালো তিহান। ভেজা গায়ে ঠান্ডা বাতাস ছুঁয়ে যেতেই লেপ্টে থাকা পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেল। অদ্ভুত তো, আজকে এত ঠান্ডা কেন? কালই তো গ্রীষ্মের পচা গরম ছিল, দরদরিয়ে ঘাম ছুটে যাচ্ছিল। আর আজকে কি শীতল পরিবেশ, রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আকাশের দিকে চোখ গেল তিহানের।
হালকা হালকা ধূসর কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দক্ষিণ দিকটায়। বৃষ্টি হবে নাকি? গ্রীষ্মের স্বস্তিদায়ক বৃষ্টি। চুলের পানি ঝেড়ে যেই না রুমে ঢুকতে যাবে তখনই তার চোখ যায় পাশের বারান্দায়। তোহাকে সেখানে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় তার। মৃদুস্বরে সে ডাকে, তিহু, এই ভোরবেলা এখানে বসে আছিস কেন? এই তিহু। তোহার সার শব্দ পাওয়া গেল না। মেয়েটা কি ঘুমিয়ে আছে? তার দিকে পিঠ দেয়া তাই বুঝতেও পারছে না। কোনো উত্তর যেহেতু দিল না তার মানে ঘুমিয়ে আছে, কারণ তার কথার জবাব না দিয়ে সে বসে থাকবে এত সাহস এই মেয়ের নেই। কিন্তু এই ঠান্ডার মধ্যে বারান্দায় ঘুমোচ্ছে কেন? তারপর তো সর্দি জার বাঁধিয়ে বসবে। তিহান রুমে ঢুকল। গলা টাওয়ালটা টেবিলে রেখে জামা না পরেই ড্রয়ার থেকে তোহাদের ফ্ল্যাটের এক্সট্রা চাবিটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। ধীরপায় তোহার রুমে প্রবেশ করল সে। দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে। ততক্ষণে মাথাটা আরও একটু কাত হয়ে গেছে তোহার। মুখের উপর এসে পড়েছে এতগুলো চুল। মাথাটা আরেকটু হেলে পড়ে যেতে নিলেই দ্রুত হাতে তা ধরে ফেলে তিহান। এক হাঁটু গেড়ে বসে নিজের বুকের উপর ঠেকিয়ে রাখে। চুলগুলো কানের পিছে গুজে দিয়ে গালে কপালে হাতের উল্টো পিঠের ছোঁয়া দেয়। তাপমাত্রা বোঝার চেষ্টা করে। মেয়েটার শরীর বরফ শীতল হয়ে আছে। পরনে আকাশি রঙের কামিজ, গায়ে ওড়না নেই, অথচ তার স্পষ্ট মনে আছে রারা ওড়না জড়ানো ছিল। সন্দেহে বশত রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে তাকাতেই তিহান লক্ষ্য করে তোহার সাদা ওড়না ঝুলছে নিচের ফ্ল্যাটের বারান্দার গ্রিলে। হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে তোহাকে পাজাকোলা করে কোলে তুলে নেয় তিহান। রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে সরার আগে তোহা একটু নড়েচড়ে দুহাতে তিহানের গলা জড়িয়ে ধরে ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁকা করে অস্পষ্ট স্বরে বলে, আপনি কেন রোজ রোজ আমার স্বপ্নে আসেন? তিহান শব্দহীন হাসি হাসে। তোহা আষ্টেপৃষ্টে তার গলা জড়িয়ে রেখেছে। মধ্যকার দূরত্ব নেই। তোহার ঠোঁট বারবার তার গাল ছুঁয়ে যাচ্ছে। তিহান তোহার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে, তুই বাস্তবে যা নিয়ে ভাববে তাই তোমার স্বপ্নে প্রতিফলিত হবে। তুমি আমাকে নিয়ে ভাবো, সেজন্যই আমি রোজ তোমার স্বপ্নে আসি, বুঝলে? তোহার ঠোঁট উল্টায়, জড়ানো কণ্ঠে বলে, আমি আপনাকে নিয়ে কেন ভাববো? হয়তো আমি তোমার বিশেষ কেউ, সেজন্যই। বিশেষ কেউ? তিহানার উত্তর দিল না। তোহার হাত ছাড়িয়ে উঠে পড়ল সে। দুবার মাথায় হাত বুলিয়ে দিতেই তোহা আবারও ঘুমে তলিয়ে গেল। কাঁধের কাছটা হালকা জ্বলছে তিহানের। তোহার নখগুলো খুবই ধারালো। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে তার গায়ে কাঁথা দিয়ে দিল তিহান। বারান্দার দরজা লক করে জানালার পর্দা টেনে দিল, অতঃপর তোহার কপালে অধরের ছোঁয়া দিয়ে নিঃশব্দে রুম ত্যাগ করল তিহান। সকালের বাইরে চেঁচামেচিতে ঘুম ভাঙল তোহার। আর মোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল হলো সে তো রাতে কারেন্ট নেয় বলে গরমে বারান্দার যে বসেছিল। তারপর কি সে নিজেই এসেছে ঘরে? মনে পড়ে না তো। ধুর। চুলগুলো হাত খোপা করতে করতে আয়নার সামনে যেয়ে দাঁড়ালো সে। একটা কাঁটা দিয়ে তা আটকে নিয়ে আয়নার দিকে তাকাতেই লক্ষ্য করে তার গায়ে ওড়না নেই, বিছানাতেও নেই। বারান্দায় যেতে নিলেই দেখে দরজা ভেতর থেকে লক। সে কি ঘুমের মধ্যে দরজাও লক করেছে? স্ট্রেঞ্জ। বারান্দাতেও ওড়নাটা নেই। তার খুব প্রিয় ছিল ওড়নাটা। কোথায় গেল সেটা? নিচে ঝুঁকে দেখলো কোথাও পড়েছে নাকি, কিন্তু না, কোথাও নেই। সকাল সকালে মনটা খারাপ হয়ে গেল তোহার। তার প্রিয় ওড়নাটাই কেন হারাতে হলো? বের হতেই শুনল খালামণি ডেকে পাঠিয়েছে তাকে। শুধু তাকেই নয়, নিশা, স্বর্ণালী আর তুর্যকেও যেতে বলেছে। সাইফ এসে খবর দিতেই তারা বাধ্য ছেলেমেয়ের মতো সেখানে যে উপস্থিত হলো। ডাইনিং টেবিলে সাজানো সাদা রুটি আর গরুর মাংসের ভুনা, সাথে ঝোল করা খাসির মাংস। বাসার বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছে আফিয়া। যদিও তারা বাচ্চা নেই, তবু আফিয়ার কাছে সবসময় এরা বাচ্চাই। নিশার শেষ নাস্তা এই বাড়িতে তার জন্য এই আয়োজন। সবাই টেবিলে বসতেই তোহা কাচুমাচু করে বলল, খালামণি, আমি তো। তার বাক্য পূর্ণ করার আগে আফিয়া বলল, আমি জানি তুই গরু খাসি খাস না, তোর জন্য আলাদা মুরগি করে এনে দিচ্ছি। তোহা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি আনছি, তুমি বসো। তোর আনা লাগবে না, তবে উঠেই যখন পড়েছিস একটু কষ্ট করে টিহানকে ডেকে আন না মা। সবাই নাস্তা করছে অথচ ও এখনো ঘুমোচ্ছে। তোহা কিছু বলতে যেও বলতে পারল না। চুপচাপ পা বাড়ালো তিহানের রুমের দিকে। দরজার লক ঘোরাতেই তা খুলে গেল। রুম অন্ধকার। তোহা লাইট জ্বেলে দিল। খালি গায়ে উল্টো হয়ে ঘুমোচ্ছে তিহান। গায়ের কাঁথা কোমর পর্যন্ত নেমে গেছে। চোখ নামিয়ে বিছানার পাশে যেয়ে দাঁড়ালো তোহা। ক্ষীণ স্বরে ডাকল, তিহান ভাই, উঠুন। তোহা হালকা ঝুঁকে গেল, আলতো করে তিহানের বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে বলল, তিহান ভাই, খালামণি ডাকছে আপনাকে, উঠুন না। চোখ মেলল তিহান। তার চোখের সাদা অংশগুলো লাল হয়ে আছে। তোহা হাত সরিয়ে ভাবল, উনি কি ঘুমাননি রাতে? চোখ এত লাল কেন? তিহান সোজা ঘুরতে ঘুরতে বিরক্তিকর কণ্ঠে বলল, সমস্যাটা কি তোর? সারাক্ষণ খালি মায়ের চামচামি করা। উঠাতে বলেছে বলেই উঠাতে হবে? দেখছিস না ঘুমাচ্ছি, তারপরও
কেন ডাকলি? থাপড়ে গাল লাল করে দিব একদম। চোখ দুটো একটু ছলছল করে উঠল তোহার। লোকটা স্বপ্নের মধ্যে কি সুন্দর করে কথা বলে আর বাস্তবে শুধু ধমকাই কেন। চোখে পানিগুলোকে আটকে নিয়ে তোহা ভারী কণ্ঠে বলল, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি আসবেন। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। নাস্তা শেষে খালামনির সাথে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল তোহা। বাকি সবে ওদের ফ্ল্যাটে গেছে। সব গুছিয়ে সব বের হতে যাবে তার আগেই তিহানের ডাক শুনে থেমে যেতে হলো তাকে রুমে ডাকছে তিহান। ছোট্ট একটি শ্বাস ফেলে পিছিয়ে গিয়ে রুমে উকি দিল। তিহান ছাটের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলো। তোহার হাত টেনে রুমের ভিতরে নিয়ে সাদা রঙের ওড়নাটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, কাল রাতে বারান্দায় ঘুমিয়েছিলি কোন খুশিতে? চোখের পাতায় নেমে এসেছে একরাশ প্রশ্ন ভরা তীর্যক চাহনি। হাতে থাকা ওড়নায় চোখ বুলিয়ে এক কদম এগিয়ে যায় তোহা। গলার স্বর নামিয়ে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন আমি বারান্দায় ছিলাম? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই পাল্টা প্রশ্ন করছিস তিহু। ভেরি ব্রেভ। ব্যঙ্গাত্মক কণ্ঠে কথাটা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই অগোছালো হাতে তিহানের বাহু আঁকড়ে ধরে তোহা বলে, আমাকে আপনি রুমে এনেছিলেন? তিহান ঘাড় ঘুরিয়ে তার হাতের দিকে তাকায়। তোহা হাত নামায় না, একইভাবে ধরে রাখে, বরং আরেকটু শক্ত হয় তার বাঁধন। তিহান ফুস করে শ্বাস ছাড়ে। জিভ দিয়ে ঠট ভিজিয়ে মাথা ঝুঁকে অনেকটা কাছে আসে তোহার। চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ সুচালো কণ্ঠে বলে, এখনো সন্দেহ আছে তোমার? মাথাটা ঘুরে উঠে তোহার। কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়। গোলমেলে দৃষ্টি অস্থিরময় মুখশ্রীজি। তিহানের এই তুমি সম্বোধনটা খুব বেশি মারাত্মক একটা বস্তু তার কাছে। কেমন সম্মোহনী একটা ডাক। মুহূর্তেই যেন তাকে এলোমেলো অনুভূতির অসীম সাগর স্রোতে ডুবিয়ে দিতে সর্বদা সক্ষম। তাকে এভাবে হাবুডুবো খাওয়ানোটা কি খুব বেশি প্রয়োজন? দৃষ্টি নামিয়ে ধীরগতিতে নিচের ঠোঁটটা কামড়ে ধরে তোহা। হাতের দৃঢ় শক্তপোক্ত বাঁধনটা আপনা আপনি ছুটে গেল। নিশ্চুপ নির্বিবাক্ষের মাথা নুয়ে এক পা পেছাতেই গটগট করে বাইরের দিকে হাঁটা ধরে তিহান। তার চোখমুখ স্বাভাবিকের চেয়ে অতি স্বাভাবিক, তবে শুধুমাত্র গভীরতম দৃষ্টিতে লক্ষ্য করলেই তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখাটা চোখে পড়বে কারো। বড় বড় কানের দুলগুলো কানে ঝুলতেই উহ বলে আর্তনাদ করে উঠল তোহা। পার্লারে মহিলাটা দাঁত বের করে হাসল, বলল, আপনার মনে হয় অভ্যাস নেই। সুন্দর দেখানোর জন্য তো একটু তো কষ্ট করতেই হবে। তোহা প্রচণ্ড বিরক্ত বোধ করল। কানের দুলগুলো হাত দিয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলল, আমি এটা পড়তে পারবো না আপু, ট্রাস্ট মি, কান ছিঁড়ে যাবে আমার। নিশা তখন চোখ বন্ধ করে বসে আছে। তার চোখে আঠা দিয়ে নকল ভারী ঘন পাপড়ি লাগানো হয়েছে। না শুকানো পর্যন্ত চোখ খোলা মানা। তোহার উদ্দেশ্যে বিড়বিড় করে সে বলে, ক্যাচাল করিস না তোহা, এখান থেকে সোজা সেন্টারে যাব আমরা। তোর জন্য নতুন দুল কই পাবো? একটা দিনই তো কষ্ট করে পরে নে। তোহা তপ্ত নিঃশ্বাস ফেলে। এমনিতে গায়ে এত ভারী একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, তার উপরেই দুল। যদিও জামাটা খুব সুন্দর, তবুও গরমে যাচ্ছে তাই অবস্থা তোহার। সবার প্রায় সাজগোজ শেষ। পার্লারের মহিলাটা একটা পাপড়িতে আঠা নিয়ে তার দিকে এগিয়ে আসতেই সে আতকে উঠে বলে, এটা লাগবে না, আমার সাজা শেষ, দয়া করে আর কিচ্ছু লাগাবেন না। মহিলাটা থেমে গেল। বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে পাপড়িটা রেখে দিল। হাফ ছাড়ল তোহা। পার্লারে তারা 5 জন নিয়ে এসেছে। সে, নিশা, স্বর্ণালী আর বাকি 2 জন নিশার খুব কাছের বন্ধু। সবসময় তাদের মুখে তিহানের অ্যাট্রাকটিভনেসের ব্যাপারে কথা শুনতে শুনতে কান পচে যাচ্ছে তোহার। মেজাজ বিগড়ে যাচ্ছে অকারণেই। এবড়ো থেবড়ো ভাঙা রাস্তা, 2 হাতে লেহেঙ্গা উঠিয়ে কোনো মধ্যে পার্লারের সামনে 2-3টে সিঁড়ি ভেঙে নেমে এলো তোহা। বাইরে অপেক্ষা করছে পাশাপাশি 2টা গাড়ি। একটার বাইরে দাঁড়িয়ে আছে সাইফ আর একটাই পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহান। অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে সে। পরনে কালো রঙের ইন করা শার্ট আর কালো প্যান্ট, ব্লেজারটা হাতে ঝোলানো। কালো জুতো জোড়া চকচক করছে। হাতে সেই সিলভার স্টিলের ঘড়িটা, চুলগুলো আঁচড়ানো সুন্দর করে। তারা কাছে যে দাঁড়াতে তিহান গাড়ি থেকে সরে দাঁড়ায়। ফোনটা কেটে দিয়ে তোহার দিকে না তাকিয়ে সামনের সিটের গেট খুলে দিয়ে বলে, তিহু আমার সাথে যাবে? বাকিরা সবাই সাইফের গাড়িতে যা। অন্য কেউ কিছু না বললেও নিশার বন্ধুরা একসাথে বলল, কেন? তিহান নিখুঁতভাবে হেসে বলল, ওর আসলে বমি টমির অভ্যাস আছে খুব। এত গাদাগাদি করে বসলে তোমাদের গা ভরিয়ে বমি করতে 2 মিনিটও লাগবে না ওর। আশা করি বুঝতে পারছো। নাক সিটকালো ওরা দুজনে। তোহা আপত্তি করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তিহান তাকে গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ ভেতরে গিয়ে বসো। তুলনামূলক ধীর গতিতে ড্রাইভ করছে তিহান। সাইফেরদের গাড়িটা আগে চলে যেতেই আরও একটু কমে এলো স্পিড। তোহা থম ধরে বসে আছে। তার কোলের ওপর রাখা তিহানের ব্লেজারটা। গাড়িতে এসি ছাড়া বিধায় তেমন গরম লাগছে না, তবে কানের ব্যথাটা বেড়ে চলেছে। দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করছে সে। 2 হাতে কানের দুল দুটো ধরে রেখেছে, যেন বেশি চাপ না পড়ে। সাইফেরদের গাড়ি যেই না মোড় ঘুরে চোখের আড়াল হয়ে যায়, তখনই আমাদের গাড়ি থেমে যায়। জিজ্ঞেসু কণ্ঠ তোহার। কি হয়েছে?
নিজের সিটবেল্টটা খুলে ফেলে তিহান, একটু উঠে তোহার উপর ঝুঁকে যেতেই মাথা পিছিয়ে ফেলে তোহা। তিহান তার চুলগুলো আঙুলের স্পর্শে ঘাড়ি পেছনে দিয়ে দেয়, ঠান্ডা হাত কাঁধ ছুঁয়ে যায় কয়েকবার। তোহা শুকনো কণ্ঠে বলে, তিহান ভাই কি করছেন? তিহান রাগান্বিত দৃষ্টিতে তাকায়, মুখে কাঠিন্যর ভাব, জলাময় গাঢ় ধূসর চোখ। সে কানের দুল দুটো খুলে নিতে নিতে উচ্চস্বরে ঝাঁঝালো কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছিস তাও পড়ে আছিস কেন ইডিয়েট? বলে কানের দুল খুলে তা খোলার জন্য আস্তে করে টান দিতেই আহা বলে চেঁচিয়ে ওঠে তোহা। চোখ বুক কুচকে যে তীক্ষ্ণ ধারালো ব্যথায়। তিহান লক্ষ্য করে হালকা রক্ত বেরিয়ে আসছে তার কান থেকে। দু আঙুলের ডগা দিয়ে জায়গাটা চেপে ধরে সে রক্তটুকু মুছে দিয়ে হাতের মুঠে থাকা কানের দুলজোড়া সজোরে গাড়ির সামনের জায়গাটায় রাখে। তোহার চোখ বন্ধ। তিহানের রাগের মাত্রাটা আন্দাজ করতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না তার। খানিক বাদে পিটপিট করে তাকায় সে। ব্যথা কমেছে? নরম কোমল কণ্ঠ তিহানের। তোহা আর চোখে একবার তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, কমেছে। গাড়ি স্টার্ট দেয় তিহান। হঠাৎই বলে, নিজেকে আঘাত করে কষ্ট দিয়ে অন্যের জন্য নিজেকে আকর্ষণীয় করবি না আর কখনো। ভারী ভারী দুল পরে কান থেকে রক্ত বের করে সুন্দর সাজতে হবে না তোর। তারপর একটু থেমে ধীর কণ্ঠে বলে, তুমি যা আছো যেমন আছো তাই আমার জন্য যথেষ্ট। শেষের কথাটা শুনতে এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে তোহার হৃদস্পন্দন। স্থির দৃষ্টি জানালার বাইরে চেয়ে রয় সে। কিছুক্ষণ পর অসচেতনতায় আলতো করে তিহানের বাহুতে মাথা রাখে তোহা। অবচেতন আচ্ছন্ন মনে ভাবে, তিহান ভাই মানুষটা যেন আগাগোড়াই আস্ত এক প্রহেলিকা।